তানিশা এসেছে শুনে কাব্য আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে কফি খেতে খেতে কাউকে কিছু না বলে বাসায় এদিক ওদিক তানিশাকে খুঁজতে লাগলো। নীলা এসে দেখে তার ভাই কাউকে খুঁজছে। তার ভাই কাকে খুঁজছে এটা খুব ভালো করে জানে সে। নীলা এসে কাব্যের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, তানিশাকে খুঁজছো? না, মানে মা বলেছিল তানিশা নাকি এসছে। হ্যাঁ, এখন ছাদে আছে। ভালোই হয়েছে, এসেছে যখন কিছুদিন আমাদের বাসায় থেকে যাক। থাকার জন্যই নিয়ে এসেছি। আচ্ছা, এই টপিক বাদ। আমি যে মেলার বাহানা দিয়ে ওকে এখানে নিয়ে এসেছি, আমাকে কি দেবে? কি চাই তোর? এখন আমার ভাইয়ের হাসি মুখটাই যথেষ্ট। যা দরকার পরে চেয়ে নিব। এখন ছাদে যেতে পারো, ডিস্টার্ব করার মতো কেউ নেই। কফির মগটা হাতে নিয়ে কাব্য সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে তানিশা ছাদের রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গাঢ় নীল রঙের জামার সাথে সাদা ওড়নায় অপূর্ব মানিয়েছে তাকে। পরন্ত বিকেলে ডুবন্ত সূর্যের রক্তিম লালিমায় আকাশটা লালচে হয়ে আছে। চারদিকে পাখিদের কিচিরমিচির ডাক আর দক্ষিণা বাতাসে ছাদের একপাশে ফুটন্ত লাল গোলাপ ফুলগুলো চারদিকে পাখিদের কিচিরমিচির ডাক আর দক্ষিণা বাতাসে ছাদের একপাশে ফুটন্ত লাল গোলাপ ফুলগুলো দুলছে কোনো এক প্রফুল্লতায়। সে বাতাসে তানিশার খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। তানিশা চোখ দুটি বন্ধ করে উপভোগ করছে এই রোমাঞ্চিত পরিবেশ। প্রকৃতির মাঝে যেন আরেকটি প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে আজ। কাব্য এক হাত পকেটে দিয়ে অন্য হাত দিয়ে কফিতে চুমুক দিচ্ছে আর অপলক তানিশার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কখন যে এত বড় হয়ে গেল চোখে পড়েনি। সেদিনের সেই পিচ্চি তানিশাকে আজ আর পিচ্চি মনে হয় না, কিন্তু স্বভাবটা এখনো পিচ্চি রয়ে গেছে। তবুও কেন জানি কাব্যের পুরো হৃদয় জুড়ে শুধুমাত্র তানিশাই বিচরণ করে। মনের অজান্তে যে তানিশাকে এতটা ভালোবেসে ফেলবে বুঝতে পারেনি কাব্য। কথাটা ভাবতে ভাবতেই নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তানিশা আনমনে পিছনে ফিরতেই দেখে কাব্য তার দিকে তাকিয়ে আছে। আরে ভাইয়া, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে? ফাজিল মেয়েটাকে কখন বলছি ছাদে আসার জন্য, কানকাটা পেতনিটা এখনো ছাদে আসেনি। ভাইয়া আপনি বলেন, আমাকে এখানে একা দাঁড় করে রাখার কোনো মানে হয়? ইচ্ছে তো করছি কি ওই শাকচুন্নিটার চুলগুলো টেনে ছিঁড়ে দিতে আর কান দুটি কেটে দিতে। বাদুড়নি মেয়েটাকে গিয়ে যদি ইচ্ছে মতো কিছুক্ষণ থাপ্পড় মারতে পারতাম, থাপ্পড়ের চোটে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেয়ে পড়তো। আর তাকে দেখতে চুল ছাড়া টাকলি আর কান কাটা রাক্ষসীর মতো লাগতো। তখন আমি ভালো হয়ে যেতাম। কাব্য কিছুটা বিব্রত হয়ে দোলনায় বসে কফির মগটা সামনে ছোট টেবিলে রেখে কিছুটা আমতা আমতা করে বলল, কার কথা বলছো? কে আবার? আপনার একমাত্র কলিজার টুকরা বোন নীলার কথা। ও ভাইয়া আপনি থাকেন, আপনাকে ডিস্টার্ব করে লাভ নাই, আমি নিচে চলে যাই। কথাটা বলে তানিশা চলে যেতে লাগলে কাব্য পেছন থেকে ডাক দেয়, তানিশা শোনো। কিছু বলবেন? একটু বসো, তোমার সাথে গল্প করে। সত্যি গল্প করবেন? আমি নীলা আর আন্টিকে ডেকে নিয়ে আসি, সবাই একসাথে বসে গল্প করলে অনেক মজা হবে। না না, থাক, গল্প করতে হবে না, তুমি যাও। আরে ভাইয়া আপনি বসেন তো, আমি এক্ষুনি তাদেরকে ডেকে নিয়ে আসছি। তানিশা দৌড়ে নিচে চলে গেল। কোথায় ভেবেছে কাব্য তার সাথে একা বসে একটু গল্প করবে, তার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে। তা আর হলো না। হয়তো মনের কথাটা আজও বলা হবে না। কিভাবে বলবে? মেয়েটা তার 9 বছরের ছোট, সবে মাত্র 18তে পা দিয়েছে। সবচেয়ে বড় কথা তার ছোট বোন নীলার বান্ধবী। বললে যদি উল্টোপাল্টা কিছু ভেবে এই বাসে আসা বন্ধ করে দেয়। না থাক, কাব্য এতদিন অপেক্ষা করেছে, আর না হয় কিছুদিন অপেক্ষা করবে। অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। ভাবতে ভাবতে কফিতে আরেকটা চুমুক দিল। তানিশা গিয়ে দেখে নীলা ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। নীলার হাত ধরে টানাটানি শুরু করে দিল। বসা থেকে উঠিয়ে তার সাথে নিয়ে যেতে যেতে বলল, ছাদে চল তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, কি করছিস? ভাইয়া বলেছে গল্প করবে। ভাইয়া কি বলেছে আমার সঙ্গে গল্প করবে? না, বলছে বসো তোমার সাথে গল্প করব। আমি বলছি সবাই মিলে একসাথে গল্প করলে অনেক মজা হবে। তোকে বলছে, তুই যা, আমি যাব না। তাহলে আমিও যাব না। বলেই নীলার পাশে বসে পড়ল। নীলা
কিছুটা বিরক্তি নিয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। তার ভাই এই মেয়েটাকে পছন্দ করে, তাই যে কোনো বাহানা দিয়ে কিছুদিন পরপর তাদের বাসায় নিয়ে আসে কাব্যের খুশির জন্য। কাব্য তার সাথে গল্প করবে বলেছে, কিছু তো একটা করতে হবে। আচ্ছা তাহলে চল। 1 মিনিট, আন্টিকে ডেকে নিয়ে আসি। মামুনিকে ডাকার দরকার নেই। আচ্ছা থাক, আন্টিকে ডাকবো না। আন্টি তো বুড়ো হয়ে গেছে, গল্প করে আর কি করবে? আন্টি বরং বসে বসে আল্লাহর জিকির করুক, এটাই ওনার জন্য ভালো হবে। এমনিতেও কিছুদিন পরে তো মরে যাবে। দোয়া করি মরার পরে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আবল তাবল কি বলছিস? নীলা চোখ গরম করে তাকাতেই তানিশা চুপ করে। কিছু না বলে নীলার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তানিশা ছাদে উঠতেই নীলা বলল, তানিশা, আমার মোবাইলটা নিচে ফেলে এসেছি, তুই যা, আমি নিয়ে আসছি। ওকে। নীলা ছাদ থেকে বেরিয়ে ছাদের দরজাটা আস্তে করে ভেতর থেকে লক করে নিচে চলে এসেছে, যেন কাব্য তানিশার সাথে একান্তে কিছুটা সময় কাটাতে পারে। কাব্য কফিটা শেষ করে ছাদের রেলিংয়ে হাত দিয়ে আকাশপানে তাকিয়ে আছে। তানিশা ছাদে আসার আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায়। তানিশা কাব্যের কিছুটা পাশে দাঁড়িয়ে বলল, আন্টি আসেনি, কিন্তু নীলা এক্ষুনি চলে আসবে। কথাটা বলার সাথে সাথে কাব্য মুচকি হেসে দিল, কারণ সে জানে নীলা এখন আর ছাদে আসবে না। কি হলো ভাইয়া, আপনি হাসছেন কেন? হাসলে কি আমাকে খারাপ দেখায়? না তো, আপনার হাসিটা অনেক সুন্দর, ঠিক আমার ছোট ভাই তন্ময়ের মতো। সাথে সাথে কাব্যর হাসিটা উধাও হয়ে গেছে। বড় ভাই ডাকা এটা মানা যায়, কিন্তু ছোট ভাই এটা কখনোই মানা যায় না। কাব্য প্রসঙ্গ পাল্টে বলল, তোমার এক্সাম কেমন হয়েছে? কেমন আর হবে, কলেজে কিছু মুখ পড়া হনুমান, কিছু ইংরেজ রাজাকার আর কয়েকটা শ্যামলা টাকলা উগান্ডা জাতের টিচার আছে। ওই অমানুষ টিচারগুলো এটাই বোঝে না যে এত পড়াশোনা করে কি লাভ হবে। কয়েকদিন পরে তো আমার বিয়ে হয়ে যাবে, তারপর আমার বাচ্চা কাচ্চা হবে। তারা বড় হলে নীলার বাচ্চাদের সাথে তাদের বিয়ে দিয়ে আমরা দুইজন বেআইন হয়ে বুড়ি হয়ে মরে যাব। ভাইয়া আপনি বলেন, এত পড়াশোনা করে কোনো লাভ আছে? তানিশার কথা শুনে কাব্য আবুলের মতো তাকিয়ে রইল, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। তানিশার হঠাৎ মনে পড়ল নীলা তো এখনো আসেনি। তানিশা কাব্যকে বলল, ভাইয়া দেখছেন, ফাজিল মেয়েটাকে কখন বলছে আসার জন্য, এখনো আসেনি। চোখ থাকা কানিটা মনে হয় এখনো মোবাইল খুঁজে পায়নি। মোবাইল কিভাবে খুঁজতে হয় এখন আমি তাকে শেখাবো। আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে ওর মোবাইলের 12টা বাজিয়ে ছাড়বো। ফাজিল চোখ থাকা কানি শাকচুনি, দাঁড়া আমি আসছি। কথাটা বলতে বলতেই ছাদের দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিতেই দেখে দরজা ভিতর থেকে লক করা। দরজা নিজে নিজে লক হলো কিভাবে, এই চিন্তা করে তানিশা দরজার সাথে ধাক্কাধাক্কি শুরু করে দিল। তানিশার এমন কাণ্ড দেখে কাব্য বলল, কি হয়েছে, এইভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? দরজা মনে হয় নিজে নিজে ভেতর থেকে লক হয়ে গেছে। তেমন কিছু না, নীলা হয়তো ভুলে লক করে চলে গেছে। ওকে ডাকেন দরজা খোলার জন্য, ও আমার ডাক শুনবে না। ও এখন মুভি দেখতে বসছে, 1000বার ডাকলেও শুনবে না। সমস্যা নেই, ওর মুভি দেখা শেষ হলেই নিজে এসে দরজা খুলে দেবে। এতক্ষণ আমি এখানে একা একা বসে থাকবো নাকি? তুমি একা কই, আমি তো আছি। আপনি থেকে কি হবে, নীলা তো নাই, আমি কথা বলবো কার সাথে? সবসময় তো নীলা থাকবে না, ওর তো একদিন বিয়ে হয়ে যাবে, তখন কি করবে? তখন নীলার দেবরকে পটিয়ে আমিও বিয়ে করে ফেলবো, তারপর আমি আর নীলা সবসময় একসাথে থাকবো। কাব্য এবার চুপ করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে তার থেকে এক ধাপ এগিয়ে। কাব্যকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তানিশা বলল, আচ্ছা ভাইয়া, আপনি বিয়ে করেন না কেন? একজনকে খুব ভালোবাসে, কিন্তু এখনো বলতে পারেনি। যদি বিয়ে করতে হয় তাকেই করব। আপনি যথেষ্ট সুদর্শন একটা ছেলে, ওই মেয়েকে বলে দেখেন, ওই মেয়ে নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। আমার মনে হয় শুধু নাচবে না, তিরিং বিরিং লাফাতে লাফাতে রাজি হয়ে যাবে। রিয়েলি? আরে ভাইয়া, বিশ্বাস না হলে একবার বলে দেখেন। যদি বলি তোমাকে? আমাকে? বলেই তানিশা হাসতে শুরু করলো। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। বসা থেকে শুয়ে ফ্লোরে গড়াগড়ি করা শুরু করে দিল। অবশ্য কাব্য এটা জানে যে তানিশা একটু সাইকো টাইপের মেয়ে। তানিশার হাসি থামছে না। কাব্য এটা কি বলল? কাব্য বুঝি এমন মেয়ে পছন্দ করবে? তানিশা কোনো রকমে নিজের হাসি থামিয়ে শোয়া থেকে উঠে বলল,
সরি, আমার অনেক হাসি চলে আসছিল, তাই হাসতে হাসতে শুয়ে পড়েছি। ইটস ওকে। তোমার আনসারটা কি হবে বললে না তো? আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে অবশ্যই হ্যাঁ বলে দিত, কিন্তু আমার উত্তর না হবে, কারণ আমি তো আপনাকে বিয়ে করব না, আমি বিয়ে করব নীলাদ দেবরকে। বলে তানিশা একগাল হেসে দিল। কাব্য আর কথা বাড়ালো না। এই মেয়ে নীলাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না। কাব্যর গল্প করার মোড নষ্ট হয়ে গেছে। সাথে সাথে নীলাকে কল করে বলছে ছাদের দরজাটা খোলার জন্য। নীলা এসে দরজা খুলে দিতেই কাব্য নিচে চলে গেল। নীলা এসে তানিশাকে বলল, কি রে ভাইয়া, এভাবে চলে গেল কেন? কিছু হয়েছে নাকি? আমি কি জানি, আমাকে বলছিস কেন? ভাইয়া আর তুই তো এখানে ছিলি, তো কাকে বলবো? আমি ছিলাম তো কি হয়েছে? আমি কি শেওড়া গাছের সাদা পেতনি হয়ে ওনার ঘাড় মটকাইছি নাকি? কোন কানকাটা পেতনি প্রেমে পড়ছে, আর এই কানকাটা লাইলি পেতনিকে মিস করতে করতে উনি মজনু হয়ে এখান থেকে চলে গেছে, তাতে আমার কি দোষ? কান কাটা পেতনিটাকে একদিন নিজেই টের পাবি। কে আবার? তোর হবু ভাবি। তাও ঠিক। আচ্ছা চল নিচে যাই। তার আগে বল, তুই এতক্ষণ আসলি না কেন? কাল সকালে কি পরে মেলায় যাব সেটা নিয়ে চিন্তা করছিলাম। দেখ, তুই আমাকে মেলার লোভ দেখাবি না। আমি কিন্তু মেলার লোভ সামলাতে পারি না। আমি জানি তুই কথা কাটানোর চেষ্টা করছিস। আচ্ছা হয়েছে, এবার নিচে চল, না হয় কালকে মেলায় যাওয়া হবে না। পরের দিন সকালে তানিশা আর নীলা মেলায় যাওয়ার জন্য তৈরি হয়ে গাড়িতে কাব্যের অপেক্ষায় বসে আছে। কাব্য এসে দেখে দুজনেই গাড়ির পেছনের সিটে বসে আছে, যেটা কাব্যের মোটেও পছন্দ হয়নি। দুজনেই পেছনে বসেছে কেন? পেছনে বসলে কি হয়েছে? আমি কি গাড়ির ড্রাইভার নাকি একা একা সামনে বসবো? একজন সামনে সিটে এসে বসো। গাড়ি তো ড্রাইভারই চালায়, আপনি ড্রাইভার না, তাহলে গাড়ি কিভাবে চালাবেন? হ্যালো ম্যাডাম, আমি কি আপনাদের পার্মানেন্ট ড্রাইভার নাকি? শুধুমাত্র লিফট দিচ্ছি আপনাদের। এটা আমার গাড়ি, দয়া করে সামনে এসে বসুন। তানিশা, তুই সামনে যা। আমি যাব না। ওকে, দুজনে গাড়ি থেকে নামুন। আমি তাহলে অফিস চলে যাই। না ভাইয়া, আমি সামনে আসছি তো। শাকচুনিটাকে আগেই বলেছিলাম আমি সামনে বসবো, কানিটা আমার কোনো কথাই শোনে না। ওই, তুই কখন বললি সামনে বসবি? আমি তোকে আগেই বলছি সামনে গিয়ে বস। বেশি কথা বললে চুল টেনে ছিঁড়ে ফেলবো, মিথ্যাবাদী শাকচুন্নি কোথাকার। আমার চুল টেনে ছিঁড়ে ফেলবি? আয় তুই, তোর চুলগুলো সব তোর মাথায় থাকবে ভেবেছিস? তুই আমার চুল ছিঁড়ে ফেলবি? তোর শ্যাম্পুর বোতলে হেয়ার রিমুভার ঢুকিয়ে দেব, তারপর দেখবি তোর মাথা ন্যাড়া হয়ে সন্ন্যাসী হয়ে রাস্তাঘাটে ঘুরবি। কি বললি? আমার মাথা ন্যাড়া হয়ে সন্ন্যাসী হয়ে রাস্তাঘাটে ঘুরবো? হ্যাঁ, সাথে ভিক্ষা করেও খাবি। কি, তোর সাহস তো কম না? কাব্য আবুলের মতো তাকিয়ে দুজনে ঝগড়া দেখছিল। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। সামান্য একটা কথা নিয়ে কেউ এভাবে ঝগড়া করে? এবার কাব্যের রাগ উঠে গেল। এই, তোমরা দুজন আমার গাড়ি থেকে নামো। নীলা তানিশা দুজনে কাব্যর দিকে তাকিয়ে বুঝতে পারছে এই মুহূর্তে কাব্য রেগে গেছে। তাই নীলা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা আবার কি করলাম? দুজনেই গাড়ি থেকে নামো। আরে ভাইয়া, আমরা তো দুষ্টুমি করছিলাম, তাই না নীলা? হ্যাঁ, আমরা তো দুষ্টুমি করছি। আমি দুজনকেই গাড়ি থেকে নামতে বলেছি। আমাদের কি মেলায় নিয়ে যাবেন না? কাব্য তানিশার মুখের দিকে তাকিয়ে আছে। কতটা নিষ্পাপার মায়াবী দেখতে। হয়তো মেয়েটা একটু বেশি ঝগড়াটে, তাতে কাব্যর কিছু যায় আসে না। অনেক শখ আহ্লাদি হয়ে এসেছে মেলায় যাওয়ার জন্য। কাব্য তার সামান্য এই শখটুকু পূরণ করতে পারবে না, তাহলে কিসের ভালোবাসা? কাব্য তার নিজের রাগটা একপাশে রেখে বলল, একটা শর্ত আছে। কি? গাড়িতে একে অপরের সাথে একটা কথা যেন না হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ভাইয়া। কাব্য এবার গাড়ি ড্রাইভ করতে শুরু করেছে। জানালার কাজগুলো নামানো। তানিশা বাহিরে তাকিয়ে আছে। মেরুন রঙের ঘাগরার সাথে কানে ঝুমকা, হাতে চুড়ি পরেছে। মেয়েটা চুড়ি পরতে একটু বেশি পছন্দ করে, হয়তো সাজতে ভালো লাগে তার। তানিশা কি জানে, খোলা চুলগুলো যখন বারবার তার মুখের উপর এসে পড়ে আর সে বারবার হাত দিয়ে কানের নিচে গুজে দেয়, তখন তাকে দেখতে কতটা সুন্দর লাগে ভাবছে। আর সামনের ছোট আয়না দিয়ে কাব্য তানিশাকে আর চোখে দেখছে। যতবার দেখছে ততবার যেন কাব্য তানিশার প্রেমে পড়ে যাচ্ছে। আর কাব্যর কাণ্ড দেখে নীলা মিটমিট হাসছে। এক পর্যায়ে নীলা মুখ খুলে বলে ফেলল,
ভাইয়া, আমি যে গাড়িতে বসে আছি সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? নীলার কথায় কাব্যর হুঁশ ফিরতেই কাব্য কিছু বলতে যাবে, তার আগেই তানিশা নীলার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, খেয়াল থাকবে না কেন? তুই যে আজ তো একটা জীবন্ত জলহস্তি নিয়ে বসে আছিস, তোকে বুঝি ভাইয়া চোখে দেখবে না? ছাগলনি পাগল কোথাকার। এই, আমি তোর সাথে কথা বলছি নাকি? আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি, তোকে না। তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে ভাইয়া শুধু আমাকে দেখছে, তোকে না। মানে আমি হাতি, তুই মশা। তোকে তো দেখা যায় না। দিন দিন যে খেয়ে হাতি হচ্ছিস সেদিকে আন্টির কোনো হুঁশ নেই। তোকে বিয়ে কিভাবে দেবে সেই চিন্তায় আমি দিন দিন শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছি। আমার বিয়ে নিয়ে চিন্তা তুই করছিস কেন? তুই কি আমার ভাইয়ের বউ? ভাইয়া আমাকে ছোট বোনের মতো দেখে। মোটেও দেখে না। ভাইয়া গাড়ি থামান। গাড়ি থামাবে কেন? ছাগল নেই, রাস্তা থেকে তোর জন্য কয়েকটা কাঁঠাল গাছের ডাল নিব। কাঁঠাল পাতা চিবোতে চিবোতে অন্তপক্ষে তোর মুখটা বন্ধ থাকবে এই জন্য। ভাইয়া দেখেছো এই মেয়ে কি বলে? তারপরও কি তুমি বলবা তোমার এই মেয়েকেই পছন্দ? কাব্য খুব জোরে গাড়ি থামিয়ে রেগে গিয়ে বলল, জাস্ট শাট আপ, দুজনে গাড়ি থেকে নামো। আমরা আবার কি করলাম? আমরা তো দুষ্টুমি করছিলাম, তাই না তানিশা? হ্যাঁ, আমরা তো দুষ্টুমি করছিলাম। যদি তোমাদের দুষ্টমি শেষ হয় নামতে পারো। আমাদের কি তাহলে মেলায় নিয়ে যাবেন না? আমরা অলরেডি মেলায় চলে এসেছি। নীলা আর তানিশার সামনে তাকিয়ে দেখে তারা সত্যি মেলায় চলে এসেছে। ঝগড়া করতে করতে কখন যে মেলায় চলে এসেছে সেদিকে খেয়াল করেনি। গাড়ি থেকে নেমে দুজনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কাব্য গাড়ি পার্ক করে তাদেরকে নিয়ে ভিতরে চলে এসেছে। নীলা তানিশা যে যার মতো করে জিনিসপত্র কিনছে, আর কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চুড়িগুলো খুব সুন্দর, তাই না? হ্যাঁ, আর কত চুড়ি কিনবি? ভালো লাগার জিনিসগুলো সব সময় নিয়ে নিতে হয়। সবকিছু সবার জন্য প্রযোজ্য থাকে না, নয়তো অন্য কেউ এসে নিয়ে চলে যাবে। তখন হাজার চেষ্টা করেও ভালো লাগার জিনিসগুলো নিজে করতে পারবো না। তাই সময় থাকতে নিজের জিনিসটা নিজে করে নেয়াই ভালো। হয়েছে, এত উপদেশ দিতে হবে না। উপদেশ দিলাম কই? উপদেশ দাওনি? ও আচ্ছা, তুমি তো ভাষণ দিচ্ছ তাই না? চুপ, একদম চুপ থাকবি শাকচুন্নি কোথাকার। আচ্ছা ভাইয়া, আমি কি ভুল কিছু বলছি? না, তবে সেটা যদি ভালো লাগার মানুষের ক্ষেত্রে হয় তখন। ভালো লাগার মানুষটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। বলেই তানিশা চুড়িগুলো দাম করতে লাগলো। কাব্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। মাঝে মাঝে তানিশার কিছু কথায় কাব্য সত্যি মুগ্ধ হয়ে যায়। তানিশার হাত থেকে চুড়িগুলো নিয়ে কাব্য নিজেই বিল মিটিয়ে দিল। তার মাঝে হঠাৎ করে নীলার ফোনটা বেজে উঠল। নীলা কল রিসিভ করে ফোনে কথা বলা শেষ হলে কাব্যকে বলল, ভাইয়া, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এখন? কিন্তু তুই তো মেলায় ঘুরতে এসেছিলে। ভাইয়া, আমি নয় কালকে আবার আসবো, আজকে যেতে হবে। কোথায় যাবি তুই? বললাম তো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুই ভাইয়ের সাথে থাক। কিন্তু বলতে গিয়ে থেমে গেল। আচ্ছা ভাই। ওকে। নীলা মেলার বাইরে চলে এসেছে। ফোনটা হাতে নিয়ে মিটমিট করে হাসতে হাসতে তার ভাইকে কল করেছে। কাব্যের ফোনের রিংটোন বেজে উঠতেই কিছুটা চিন্তিত হয়ে কল রিসিভ করে বলল, কি হচ্ছে নীলা? কোনো সমস্যা হয়নি তো? ভাইয়া শান্ত হও, আমার কিচ্ছু হয়নি। তাহলে? অল দ্য বেস্ট ভাইয়া, সারাদিন ঘুরে ফিরে এনজয় করো, তোমার জন্য শুভকামনা রইল। মানে? মানে তোমরা দুজন একান্তে কিছুটা সময় কাটাও, তানিশাকেও তো তোমাকে একটু বুঝতে দাও। দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে তখনই তো সম্পর্কটা সামনে এগিয়ে যাবে। থ্যাঙ্কস। কলটা কেটে কাব্য মিটমিট করে হাসছে আর ভাবছে, নীলার মতো একটা বোন থাকলে পৃথিবী তার কি লাগে। কাব্যকে এভাবে হাসতে দেখে তানিশা বলল, ভাইয়া আপনি হাসছেন কেন? এমনি। আচ্ছা, তুমি যে আমাকে ভাইয়া বলে ডাকো, আমাকে কি দেখতে ভাইয়া টাইপের মনে হয়? না তো, আপনাকে দেখতে পুরাই মাদ্রাজি হিরোদের মতো লাগে, যেগুলো ইয়া লম্বা, তরোয়াল হাতে নিয়ে কারো মাথা কাটে, কারো পা, কারো হাত, যারা মারপিট, কোপাকুপি, কাটাকাটি, হানাহানি করা ছাড়া কিছুই বোঝে না। আপনাকে ঠিক তাদের মতোই লাগে। তানিশার কথা শুনে কাব্য ভেবাচেকা খেয়ে একবার ভালো করে নিজের দিকে তাকালো। কোন দিকে থেকে তাকে এমন মনে হচ্ছে বুঝতে পারছে না। কাব্য অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
হিরো না হয় ভিলেন ডাকলেই পারো, ভাইয়া ডাকার কি দরকার? কারণ আপনি নীলার ভাইয়া। মনে করো আমি নীলার ভাইয়া না, অন্য কেউ, এখন কি বলে ডাকবা? ভাইয়া বলেই ডাকবো। কেন? আপনি মনে হয় বললে তো আর সত্যিটা বদলে যাবে না। আমি নীলার ভাই, তোমার না। তুমি আমাকে ভাইয়া ডাকবে না। তো কি বলে ডাকবো? তুমি আমার নাম ধরে ডাকো। ভাইয়া, নীলার মতো দেখে আপনিও অর্ধেক পাগল হয়ে গেছেন। বড় ভাইদের দেখছেন কেউ কখনো নাম ধরে ডাকতে? আল্লাহ, এত বড় পাপ কাজ আমি কিভাবে করব? নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। সমস্যা নেই, তোমার পাপ করার দরকার নেই। তুমি ভাইয়া বলেই ডাকো, বিয়ের পর না ডাকলেই হয়। মানে? কিছু না, চলো। কথাটা বলে কাব্য তানিশার হাত ধরে সামনে এগোতে লাগলো। ভাইয়া, আমার হাত ছাড়েন। ছেড়ে দিলে যদি হারিয়ে যাও? আমি ছোট নাকি যে হারিয়ে যাব? সেটা তুমি বুঝবে না, চলো তো। কাব্য তানিশার হাত ধরে মেলায় ঘুরছে, এটা ওটা কিনছে। ভালোই কাটছে তানিশার সাথে কাব্যর সময়টা। কখন যে দুপুর হয়ে গেছে সেদিকে খেয়াল করেনি। মেলা থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরে লাঞ্চ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অন্য গন্তব্যে। কেমন যেন রাস্তাটা অপরিচিত মনে হচ্ছে তানিশার কাছে, তাই সে কাব্যকে বলল, ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, জায়গাটা অনেক সুন্দর। ভালোই হয়েছে। বাসা থেকে তেমন কোথাও ঘুরতে যেতে পারি না, মামুনি দেয় না। তো চাইলে মাঝে মধ্যে আমার সাথে সপ্তাহে একবার যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারো। মামুনি দিবে না। সমস্যা নেই, বিয়ের পরে ঘুরবা। বিয়েটা কবে হবে সে অপেক্ষা করতে করতে মনে হয় আমি বুড়ি হয়ে যাব। বিয়ের বয়স চলে যাচ্ছে, অথচ আমার বিয়ে নিয়ে মামুনির কোনো টেনশন নেই। কাব্য ভ্যাবাচেকা খেয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। সবে মাত্র এই মেয়ে 18তে পা দিয়েছে, আর ও বলছে ওর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। কথাটা শুনে কাব্যের প্রচণ্ড হাসি পাচ্ছে, তবুও নিজের হাসিটাকে চেপে রেখে বলল, তোমার পছন্দের কেউ আছে? না, কেউ প্রপোজ করলে আমার আগে নীলাই না করে দেয়। কেন? নীলা বলেছে যাকে বিয়ে করবি তার সাথেই প্রেম করবি। আমারও তো ইচ্ছা করে প্রেম করতে। এখন আমি আমার বজ্জাত বরকে কই পাবো প্রেম করার জন্য? কথাটা বলেই তানিশা মনটা খারাপ করে ফেলল। কাব্য তার দিকে তাকিয়ে কোনো রকম কথাটা হজম করে নিয়ে বলল, ও আচ্ছা, আমার সাথে টাইম স্পেন্ড করতে কেমন লাগে তোমার? অবশ্য আপনার সাথে সময় কাটাতে ভালোই লাগে, আজকে বুঝলাম। আপনি মানুষ হিসেবে অতটাও খারাপ না। আজকের সময়টি কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। চাইলে সারা জীবন কাটাতে পারো, রানী করে রাখবো। মানে? তুমি যদি কাউকে এটা বলো যে তার সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে, সে তার প্রত্যুত্তরে তোমাকে এটাই বলবে। আর এটাই তো স্বাভাবিক, তাই না? হয়তো। আচ্ছা ভাইয়া, আপনি ওই মেয়েকে বলেছিলেন? এখনো বলিনি, ভাবছি খুব জলদি বলবো। আচ্ছা, ও যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তখন কি করব? করবে না মানে? অবশ্যই করবে। প্রয়োজনে এই বজ্জাত মেয়ের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রাজি করাবেন। তারপর রাজি না হলে দুগালে থাপ্পড় মেরে মুখ দিয়ে রক্ত বের করে ফেলবেন। তখন দেখবেন বোধগম্য হারিয়ে মুখ দিয়ে কথা বের হবে না, কিন্তু মাথা নেড়ে হ্যাঁ বলবে ঠিকই। ও প্রপোজ অ্যাকসেপ্ট করবে না তো ওর 14 গোষ্ঠী করবে। যদি কেউ তোমার সাথে এমন করে তুমি কি করবে? কোন বজ্জাতের হাঁটি আমার সাথে এমন করবে? যদিও কেউ এমন করে তার নামে সাথে সাথে পুলিশে কেস করব। সে সুযোগ পাবে না। কেন? সেটা সময় হলে বুঝবে। কথাটা বলতে বলতে কাব্য গাড়ি থামালো। পরন্ত বিকেলে সূর্যের তাপের তেমন প্রখরতা নেই। বিশাল বড় একটা বট গাছের নিচে রশি দিয়ে বাঁধা একটা দোলনা ঝুলানো আছে। ওপর থেকে একঝাঁক পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। গাছের নিচে চারদিকে ছোট ছোট সবুজ ঘাসের সমারোহ। গাছের পিছনেই সারি সারি হলুদ সরিষা ফুলের ক্ষেত। তার একপাশে ঘাট বাঁধানো বড় পুকুর। দূর দূরান্তে কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কয়েকজন ছোট ছোট গ্রামের মেয়েদের খেলতে। সব মিলিয়ে জায়গাটা খোলা আকাশের নিচে মনোমুগ্ধকর একটা পরিবেশ। জায়গাটা দেখেই তানিশার মনটা ফুরফুরে হয়ে উঠল। খুশিতে দু হাতে তালি বাজিয়ে দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ল। পা দুটি নাড়িয়ে দোলনায় বসে বলতে লাগলো, ভাইয়া, এত সুন্দর জায়গা আপনি কিভাবে চেনেন? এটা আমাদের অরণ্যপুর গ্রামের ছোট্ট একটা অংশ, বটতলা। এটা আপনাদের গ্রাম? ওই যে রাস্তাটা দেখছো, ওই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা।
হেঁটে যেতে মাত্র 10 মিনিট লাগে। আপনাদের গ্রামটা অনেক সুন্দর। কথাটা বলেই তানিশা পা দুটি নাড়িয়ে আপন মনে দোলনায় দুলছে আর চারদিকে সৌন্দর্য উপভোগ করছে। কাব্য পকেটে হাত দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানিশার দিকে। তানিশার মনটা আজ অনেক ফুরফুরে। হঠাৎ কিছু একটা ভেবে তানিশা বলল। ভাইয়া একটা কবিতা বলি। সাথে সাথে কাব্যর মুগ্ধতা ফুস করে হাওয়ায় উড়ে গেছে। তানিশা যে কেমন কবিতা বলবে এটা তার খুব ভালো করে জানা আছে। তার 3rd ক্লাস কবিতা শোনার জন্য সে এখন মোটেও প্রস্তুত না। কাব্য কবিতা না শোনার জন্য আশেপাশে তাকিয়ে পুকুরের দিকে ইশারা করে বলল, ওই দেখো, দৃশ্যটা কত সুন্দর। একটা সাদা বক কিভাবে পানিতে মুখ ডুবিয়ে মাছ তুলে খাচ্ছে। তানিশা তাকিয়ে দেখে সত্যি দৃশ্যটা অনেক সুন্দর। দৃশ্যটা দেখার পর তার আরো বেশি কবিতা বলার ইচ্ছে হচ্ছে। কাব্যর দিকে তাকিয়ে বলল, ভাইয়া কবিতাটা বলি। বাসায় গিয়ে শুনবো, এখন না। পকেটে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে। না ভাইয়া, আমি এক্ষুনি বলবো। কাব্যর ইচ্ছে করছে তানিশাকে দুগালে কষে 2টা চড় মারতে। এখানে কি সে কবিতা শুনতে এসেছে নাকি? এসেছে তার সাথে একান্তে কিছুক্ষণ সময় কাটাতে। কিন্তু ফাজিল মেয়েটা যেখানে সেখানে শুরু করে দেয় মানুষের মাথা খারাপ করার মতো তার 3rd ক্লাস কবিতা। কাব্য শুনতে ইচ্ছুক না, তাই এটা ওটা বাহানা দিয়ে শুনতে চাইছে না। তবুও এই মেয়ে বলেই ছাড়বে। তানিশা আবারও বলল, ভাইয়া বলবো। কাব্য কোনো রকমে মাথাটা ঠান্ডা রেখে মাথা নাড়িয়ে সাই দিল। তানিশা খুশি হয়ে বলতে লাগলো, দেখবেন ভাইয়া, কবিতাটা শুনে আপনার মন একদম ভালো হয়ে যাবে। বড় পুকুরে বড় মাছ, নাক ডুবিয়ে বক মাছ খাস, সারি সারি সরিষা চাষ, তারই পাশে বড় এক বটগাছ। বটগাছে থাকে ভুতুরে নানি, সেই গাছে ঝুলছি সাহসী আমি। বলেই তানিশা একগাল হেসে দোলনা থেকে নেমে কাব্যের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া কবিতাটা কেমন হয়েছে? কাব্য নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এমন 3rd ক্লাস কবিতা বলে দাঁত সবগুলো বের করে হাসি দিয়ে এত খুশি হয়ে জিজ্ঞাসা করার কি হয়েছে এটাই বুঝতে পারছে না কাব্য। ইচ্ছে করছে এক থাপ্পড়ে তানিশার সামনের সবগুলো দাঁত ফেলে দিতে, কিন্তু এমনটা করাই মুহূর্তে ঠিক হবে না। কাব্য অন্যদিকে তাকিয়ে বলল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাসে যেতে হবে, চলো। যাব। আগে বলেন আমার কবিতাটা কেমন হয়েছে? অনেক সুন্দর তাই না? হ্যাঁ, নোবেল পাবার যোগ্য। কথাটা বলেই কাব্য সামনে হাঁটতে লাগলো। তানিশা তার পিছনে দৌড়ে গিয়ে বলল, ভাইয়া সত্যি? কাব্যর মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে ইচ্ছে করছে তানিশাকে মাথায় তুলে একটা আছাড় মারতে। একে তো এমন বাজে কবিতা, তার উপর সারাক্ষণ শুধু তাকে ভাইয়া ভাইয়া বলে ডাকা। কাব্য কিছুটা রাগী গলায় দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ভাইয়া ডাকা বন্ধ করো। তোর মুখে ভাইয়া ডাক শুনতে আমি মোটেও ইচ্ছুক না, না হয় থাপড়ায় সব দাঁত ফেলে দেব। কাব্যের রাগী চোখ আর কথার ধরন দেখে ভয়ে তানিশার কলিজা শুকিয়ে গেছে। তার আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। কাব্য হঠাৎ রেগে গেল কেন? আর ভাইয়া ডাকলে কি সমস্যা? নীলাও তো তাকে ভাইয়া বলেই ডাকে। আগেও তো তানিশা তাকে ভাইয়া ডেকেছে। কই তখন তো এমন রিয়্যাক্ট করেনি। নাকি সত্যি সত্যি বট গাছের নিচে ভূতের নানি আছে, যেটা কাব্যের ঘাড়ে চেপে বসে তানিশাকে মারার প্ল্যান করছে। কাব্যর রাগী চেহারা দেখে তানিশা ভাবছে, এখন যদি কাব্য তাকে বট গাছের নিচে রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে বা পুকুরে ফেলে ডুবিয়ে ডুবিয়ে মেরে মেরে বলে, আর ভাইয়া ডাকবি আমাকে? যদি গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলে তখন কি হবে? ভাবতেই তানিশার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন তার নিজের জীবন বাঁচানোটা বেশি জরুরি। তানিশা কোনো কথা না বলে ভাবছে এখন সে নিজের জীবন কিভাবে বাঁচাবে। কাব্য আবারও ধমক দিয়ে বলল, আর ভাইয়া ডাকবা আমাকে? জীবনেও না। এই দেখেন কান ধরছি। কথাটা বলেই তানিশা 1 সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ল। কাব্য গাড়ির কাছে গিয়ে দেখে তানিশা পেছনের সিটে বসে আছে, যেটা কাব্যর কাছে মোটেও পছন্দ না। কাব্য ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, সামনের সিটে এসে বসো। না, আমি এখানেই ঠিক আছি। তোমাকে সামনে এসে বসতে বলেছে। তানিশা কোনো কথা না বাড়িয়ে সামনের সিটে এসে বসে পড়ল আর চোখে কাব্যর দিকে তাকিয়ে মাথার ঘোমটা টেনে নিয়ে চোখ দুটি বন্ধ করে বিড়বিড় করে সব দোয়াদরদ পড়তে লাগলো। এখন এই নাইজেরিয়ান অ্যানাকন্ডা আফ্রিকান গন্ডার থেকে নিজের জীবন বাঁচিয়ে সহি সালামতে তার বাসায় যাওয়া দরকার। কাব্য তানিশার দিকে তাকিয়ে দেখে সে কি যেন বিড়বিড় করছে। কাব্য ব্রুকুচকে বলল, কি পড়ছো?
কথাটা বলতেই তানিশা চমকে উঠে ভয়ে কাব্যের দিকে তাকিয়ে বলল, কিছু না। কি পড়ছিলে বলো, আমিও শুনি। আসলে আমার আশেপাশে অনেক শয়তানের জম ঘোরাঘুরি করছে তো, তাই নিজেকে বাঁচানোর জন্য দোয়া দরুদ পড়ছিলাম। তুমি কি আমাকে শয়তান মিন করছো? না, আপনাকে শয়তান বলার কি দরকার? আপনি তো এমনি শয়তানের সর্দার হয়ে বসে আছেন। বলেই নিজের জিহ্বায় কামড় দিল। এটা সে কি বলে ফেলল? হায় হায়, এখন যদি ভূতের নানি সত্যি কাব্যর শয়তানি রূপ ধারণ করে তাকে মেরে ফেলে, এখন সে কি করবে? এখন তাকে কথা ঘোরাতে হবে। যেই ভাবা সেই কাজ। তানিশা কথা ঘুরিয়ে বলল, মানে বলছিলাম, আমার সাথে এমনিতে সবসময় 10 থেকে 12টা শয়তান থাকে, আর কেউ যদি আমার সাথে শয়তানি করতে আসে তার 12টা আমি বাজিয়ে দিই। কথাগুলো বলেই তানিশা দোয়া দরুদ পড়ে কাব্যর গায়ে ফু দিতে লাগলো, যেন ভূতের নানি কাব্যর ঘাট থেকে চলে যায়, কিন্তু যাচ্ছেই না। কাব্য তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কথাগুলো যে সে কাব্যকে বলেছে এটা খুব ভালো করে বুঝতে পারছে। কাব্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তানিশা কাঁদো কাঁদো গলায় বলল, তানিশা কাঁদো কাঁদো গলায়, আমি বাসায় যাব। কাব্য তানিশার থেকে চোখ ফিরিয়ে নিজেকে স্থির করে গাড়ি স্টার্ট দিল। এই মুহূর্তে তার কিছুই বলতে ইচ্ছে করছে না। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছাতেই তানিশা গাড়ি থেকে নেমে দৌড়ে নীলার রুমে গিয়ে নিজের কাপড়গুলো গুছাতে লাগলো। তানিশা দৌড়ে আসতেই নীলাও তার পিছু পিছু এসে বলল, কি হয়েছে? এভাবে দৌড়ে আসলি কেন? তোর ভাই পথ যেতে হাঁটি, লালবাদর এখানে ভূতের নানি চেপে বসে আছে, বুঝলি? আমি ভাইয়া ডাকতে রেগে কটমট করে আমাকে বলে, ভাইয়া বলে থাপড়াইয়া সব দাঁত নাকি ফেলে দিবে। দাঁতগুলো ফেলে দিলে আমি খাবো কিভাবে? আমি আর এই ভূতরে বাড়িতে থাকবো না। মরলে তোরা মরবি, তাতে আমার কি? আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। বলেই নিজের কাপড় গুছাতে লাগলো। তুই যে আধ পাগল এটা আগে থেকেই জানতাম, কিন্তু আজকে যে পুরো পাগল হয়ে গেছিস এটা এখন জানলাম। কি বললি শাকচুনি? আমি আধ পাগল? শ্যাওড়া গাছের সাদা পেতনি? তুই তাহলে পুরা পাগল। আমাকে একদম পাগল বলবি না। তো কি বলবো, ছাগল? চোখ থাকা কানি, তুই আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। তুই আমার সাথে কথা না বললে তোর চুলগুলো আমি টেনে ছিঁড়ে ফেলবো। আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছিস? তোমাদের ঝগড়া শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? কাব্যের মা রাতের খাবার রেডি করে নীলা আর তানিশাকে ডাকার জন্য কাব্যকে পাঠিয়েছে। কাব্য গিয়ে দেখে তারা প্রতিদিনের মতো আজকেও ঝগড়া করছে। কাব্যকে দেখে তানিশা হাসি দিয়ে বলল, ভাইয়া, আমরা ঝগড়া করছি না তো? বুঝেছে, তোমরা দুষ্টুমি করছিলে। এখন খাবার খেতে চলো। কাব্য চলে যেতেই নীলা আর তানিশা একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। তানিশা খাবারের টেবিলে বসে কাব্যকে লক্ষ্য করছে। কাব্যর মধ্যে কি এখনো ভূতের নানি আছে নাকি চলে গেছে? হাবভাব দেখে তো মনে হচ্ছে চলে গেছে। কাব্যর দিকে তাকিয়ে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাব্য ভ্রু দুটি নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তানিশা মাথা নাড়িয়ে না করে ভাবছে কাব্যর একটা উপকার করা দরকার। হাজার হোক নীলার ভাই, বেচারা একটা মেয়েকে পছন্দ করে, নিজে তো ভয়ে কিছুই করে না। আন্টিকে বললে হয়তো ওনার কোনো সহযোগিতা করবে। তানিশা কাব্যের মাকে বলতে লাগলো, আন্টি একটা কথা বলি। তুই আবার কবে থেকে অনুমতি নিতে শুরু করলি? এটা আপনাদের পারিবারিক ব্যাপার, যদি কিছু মনে করেন তাই আর কি। আচ্ছা বল, কি বলবি? আন্টি, কাব্য ভাইয়া তো বুড়ো হয়ে যাচ্ছে, ওনাকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। অবশ্য আমার কাছে অনেক ভালো একটা পাত্রী আছে। কথাটা শোনার সাথে সাথেই সবাই কাব্যর দিকে তাকালো। কাব্যের হাতে থাকা লোকমাটা পড়ে গেছে। সে তানিশার দিকে একবার তাকিয়ে নিজের দিকে ভালোভাবে তাকাচ্ছে, দেখছে কোন দিক থেকে তাকে বুড়া মনে হচ্ছে। আর তানিশা পাত্রী কই পেয়েছে? সব জায়গায় শুধু গন্ডগোল বাঁধানো ছাড়া এই মেয়ের আর কোনো কাজ নেই নাকি? কাব্য ব্রুকুচকে জিজ্ঞাসা করল। আমাকে দেখতে কোন দিক থেকে বুড়ো মনে হচ্ছে? তানিশা কাব্যর দিকে তাকিয়ে দেখে কাব্য তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আজ বিকেলের কথাগুলো মনে পড়তেই তানিশার ভয়ে কলিজা শুকিয়ে গেছে। টেবিলে থাকা এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। ভয়ে আমতা আমতা করে বলতে লাগলো, না মানে ভাইয়া, আপনি দেখতে অনেক সুদর্শন, মনে হয় আরো 40 বছরেও বুড়ো হবেন না। আমি এটা বলতে চাইছিলাম যে আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এখন যদি বিয়ে না করেন পরে তো ঠিকই বুড়ো হয়ে যাবেন, তাই না? তানিশাকে দেখেই বুঝে যাচ্ছে সে অনেক ভয় পাচ্ছে।
পাশ থেকে নীলা করুণ দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য তানিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার কাছে যে পাত্রী আছে, কে সে? আপনি যে মেয়েকে পছন্দ করেন আমি তার কথাই বলছি। তুমি চেনো তাকে? না, তাহলে অযথা এত কথা বলছো কেন? আমি তো আপনার হেল্প করতে চাইছিলাম। আমি তোমার কাছে হেল্প চাইছি? আর কোনো কাজ নেই তোমার? বলেই কাব্য তানিশার থেকে চোখ নামিয়ে খাওয়া শুরু করলো। তানিশা মাথা নিচু করে বসে আছে। বেচারি তানিশা কাব্যর হেল্প করতে এসেছিল। কাব্য এভাবে তার সাথে কথা না বললেও পারত। মনটা খারাপ করে তানিশা খাওয়া ছেড়ে উঠে চলে গেল। নীলা পিছন থেকে কয়েকবার ডাকার পরেও শুনেনি। নীলা খাওয়া ছেড়ে উঠে কাব্যকে বলল, ভাইয়া, তুমি এভাবে তানিশার সাথে কথা বললা কেন? ও কি এমন ভুল বলছে? তুমি তো জানোই ও এমন। এটা তো নতুন কিছু না। আসলে আমি বুঝতে পারিনি ও মন খারাপ করবে। এ বাড়িতে ওই এমনি এমনি চলে আসেনি। আঙ্কেল আন্টিকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি। তুমি এই আচরণ করবা জানলে কখনোই নিয়ে আসতাম না। আর কখনো ওকে এ বাড়িতে নিয়েও আসবো না। তুই বললেই হলো নাকি? নিয়ে আসবি না? তুই না নিয়ে আসলে আমি নিয়ে আসবো। কাব্য খাওয়া ছেড়ে উঠে নীলা রুমে গিয়ে দেখে তানিশা মন খারাপ করে বিছানার এক কোণে বসে আছে। কাব্য গিয়ে তানিশার পাশে বসলো। তানিশা কাব্যর দিকে একবার তাকিয়ে উঠে যেতে লাগলো। কাব্য তানিশার হাত ধরে নরম সুরে বলল, বসো, তোমার সাথে কিছু কথা বলি। তানিশা মাথা নিচু করে বসে পড়ল। কাব্য বলল, আচ্ছা, মনে করো আমি যে মেয়েটাকে পছন্দ করি সেই মেয়েটা তুমি। এখন তুমি কি আমাকে বিয়ে করবা? না, কেন করবে না? কারণ আমি আপনাকে ভালোবাসি না। এক্স্যাক্টলি, এটাই কারণ। সেও আমাকে ভালোবাসে না, তাই আমি এখন বিয়ে করব না। আমি চাইলে এখন তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব রাখতে পারি। যদি সে সম্পর্কটাকে মেনে না নিয়ে বিয়ের জন্য না করে দেয়, তখন? অনেকটা বিনয়ী হয়ে কাব্য কথাটা বলতেই তানিশার মায়া লাগলো। হাজার হোক নীলার ভাই, নীলার জন্য হলেও তার একটু হেল্প করা দরকার। এটা ভেবে তানিশা বলল, ভাইয়া, আপনি শুধু বলেন কোন মেয়েটা। আমি আর নীলা মিলে ওই মেয়েকে রাজি করিয়েই ছাড়বো। ও রাজি হবে না তো ওর 14 গোষ্ঠী রাজি হবে। যদি বলি তুমি বিয়ে করবা আমাকে? কাব্যের কথা শুনে তানিশা ফিক করে হেসে দিয়ে বলল, আমি? করবা আমাকে বিয়ে? জীবনেও না। সেটাই। প্রত্যেকটা মেয়ে নিজের একটা ভালো লাগে পছন্দ অপছন্দ থাকতেই পারে। তার ভালো লাগে পছন্দটাকে প্রাধান্য দিয়ে আমি চাই সেও আমাকে ভালোবাসুক। আমার রাগ জেদ মান অভিমানকে একপাশে রেখে আমার ভালোবাসাকে প্রাধান্য দিই। আমাদের সংসারটা ভালোবাসাময় হোক। সেটা তো বিয়ের পরেও হতে পারে। ও তো বিয়ের জন্য রাজিও হচ্ছে না। ওই বজ্জাত মেয়ের পুরা কপাল। ভাইয়া, আপনি ওই মেয়ের কথা ভুলে যান। তানিশার কথা শুনে কাব্য একগাল হেসে বলল, ভালোবাসাটা যতই সহজ, ভুলে যাওয়াটা ততই সহজ না। আর তখনকার জন্য সরি। আমি কিছু মনে করিনি। নীলার মতো আমিও তো আপনার ছোট বোন, তাই না? নীলার সাথে এভাবে কথা বলে কি আর নীলা আপনার সাথে রেগে থাকতো নাকি? কাব্য তানিশার কথার জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় তানিশার উপর। প্রত্যেকবার কেন নিজেকে নীলার সাথে তুলনা করতে হবে? বেস্ট ফ্রেন্ডের ভাই বলে সারাক্ষণ শুধু ভাইয়া ভাইয়া করবে নাকি? কাব্য তাকে বোনের নজরে দেখেই না। এটা তানিশা কেন বুঝে না? কাব্য কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সকাল 10টায় কাব্য অফিসে চলে গেছে। তানিশার ভাই তন্ময় এসেছে তানিশাকে নিয়ে যাবার জন্য। তানিশা কাপড়ের ব্যাগ গুছিয়ে নিচে চলে এসেছে। কাব্যর মা তানিশাকে অনেক স্নেহ করে। উনি তানিশাকে জড়িয়ে ধরে বলল, মাঝে মাঝে ইচ্ছে করে আত্মীয়তা করে তোকে সারা জীবনের জন্য আমাদের বাসায় রেখে দিই, কিন্তু আমার ছেলেটা তো এই ব্যাপারে এখনো কিছুই বলে না। কাব্যর মায়ের কথার আগামাতা তানিশা না বুঝলেও নীলা ঠিকই বুঝেছে। নীলা মুচকি হেসে বলল, তোমার ছেলে তোমার ইচ্ছে ঠিকই পূরণ করবে, দেখে নিও। আল্লাহই ভালো জানে আর কয়টা দিন থেকে গেলে কি হতো। আন্টি, নীলাকে বিয়ে দিয়ে দিন। নীলার বিয়ে উপলক্ষে আবার ঘুরতে আসতে পারবো। বলেই তানিশা নীলার দিকে তাকিয়ে হেসে দিল। তাদের থেকে বিদায় নিয়ে তানিশা তার বাড়িতে চলে এসেছে। রাত প্রায় 12টা বাজে। কাব্য মোবাইল হাতে নিয়ে তানিশার নাম্বারের দিকে তাকিয়ে আছে। কল দিবে কিনা দিবে না এমন একটা দ্বিধায় আছে কাব্য। পরক্ষণে কিছু না ভেবে কল দিয়ে দিল। ওপাশ থেকে কল রিসিভ করে তানিশা ঘুম ঘুম গলায় বলল, আসসালামু আলাইকুম। কে?
কাব্য চুপ করে আছে। কি বলবে সে? এত রাতে কেন ফোন দিয়েছে তাকে? ও পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে তানিশা এবার রেগে বলল, ওই কোন অকর্মার হাঁটি, কল দিয়ে কথা না বলে এত রাতে আমার ঘুমের 12টা বাজিয়েছিস? আমি আমি আবার কে? হ্যাঁ, তুই কোন মহামন্ত্রী? তুই আমি বললেই তোকে চিনে ফেলবো? আফ্রিকান গন্ডার কোথাকার, নাম বল। আমি নাহিল মাহমুদ কাব্য। সাথে সাথে তানিশা শোয়া থেকে উঠে বসে পড়ল। ভয়ে ভয়ে নিচু গলায় বলল, নীলার ভাইয়া? হুম। সরি ভাইয়া, আমি ভাবছি কে না কে হবে। আপনার নাম্বার মোবাইলে সেভ করা নাই তো, তাই এভাবে কথা বলছি। ভাইয়া, আমি যে আপনার সাথে এমন আচরণ করছি আপনি ভুলেও নীলাকে বলবেন না। ও জানতে পারলে আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কুচি কুচি করে ফেলবে। ও বলেছিল কখনো যেন আপনার সাথে খারাপ ব্যবহার না করি। ভাইয়া, আমার ভুল হয়েছে, আমাকে ছোট বোন ভেবে মাফ করে দিন। ছোট বোন শুনতে কাব্য কল কেটে দিল। এত রাতে ছোট বোনের কাছে কেউ কল দেয়? ফাজিল মেয়েটা সারাক্ষণ শুধু ছোট বোন আর ভাইয়া ছাড়া কিছুই বোঝে না। এতটুকু জ্ঞান নেই তানিশার মধ্যে। কাব্য আর কল দিবে না। প্রচন্ড বিরক্ত হচ্ছে তানিশার উপর। তানিশা মোবাইল হাতে নিয়ে ভাবছে কাব্য কল কেটে দিল কেন? এত রাতেই বা তাকে কল দিল কেন? না জানি এখন নীলার কাছে কাব্য তার নামে বিচার দেয়। ভাবতে ভাবতেই তানিশা নীলাকে কল করলো। মোবাইলে কল বাজতেই নীলা কল রিসিভ করে বলল, কি হয়েছে গাধি, এত রাতে কল দিলি কেন? এই শোন না, ভাইয়া আমাকে একটু আগে কল দিয়েছিল। তো আমি কি করব? খুশিতে নাচবো নাকি? নাচানাচি পরে করিস, আগে ভাইয়াকে জিজ্ঞেস কর কেন কল দিছে। ভাইয়া তোকে কল দিছে, তুই তুই জিজ্ঞেস কর। শাকচুন্নি জল হস্তিনি কোথাকার, তুই জিজ্ঞাসা করলে কি হবে? তোর মুখে কি পোকা পড়বে? পারবো না, আমি এখন ঘুমোচ্ছি। বলেই নীলা কল কেটে দিল। তানিশা ভাবছে, বজ্জাত মেয়ের এত বড় সাহস, সে ঠাস করে তানিশার কল কেটে দিল। এখন নীলাকে সামনে পেলে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত। তারপর চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিত। এখন কাব্য কেন কল দিচ্ছে এটা জানতে হবে। তানিশা কাব্যকে কল দিতেই সে রিসিভ করে। কিছু বলার আগে তানিশা বলল, ভাইয়া তখন কেন কল দিয়েছিলেন? এই মেয়ে সবসময় তো ভাইয়া ভাইয়া করো কেন? আমি তোমার কোন দিনে ভাইয়া? হ্যাঁ, সরি, না মানে মনে হয় ভুলে আমার মোবাইল থেকে নিজে নিজে কল চলে গেছে। ভুলে আসেনি, তুমি নিজে দিয়েছ। আসলে তখন কেন কল দিয়েছিলেন এটা জানার জন্য। তোমাকে মিস করছি তাই। কেন? সেটা তুমি বুঝবে না। যাওয়ার সময় আমাকে বলে যাওনি কেন? আমি তো কখনোই আপনাকে বলে আসি না, বলবো কিভাবে? আপনি তো তখন অফিসে থাকেন। একবার কল দিয়ে অন্তত পক্ষে বলতে পারতে। আপনার নাম্বার আমার মোবাইলে নাই। তোমার কি কখনো মনে হয়নি যে আমার নাম্বারটা তোমার মোবাইলে থাকা দরকার? কেন মনে হবে? আপনার নাম্বার দিয়ে আমি কি করব? নীলার নাম্বার তো আছেই, নীলার থেকেই তো আন্টির খোঁজ খবর নিতে পারি। আর আমার খোঁজ খবর নিতে ইচ্ছে করে না? নীলার থেকে সবার খোঁজ খবর নেই তো। তানিশা প্রচন্ড বিরক্ত হচ্ছে। এত রাতে তার ঘুম ডিস্টার্ব করে এগুলো বলার জন্য কাব্য তাকে কল দিচ্ছে। এখন যদি পারতো কাব্যকে কুচি কুচি করে ব্লেন্ডার করে জুস বানিয়ে খেয়ে ফেলতো। তানিশা বিরক্ত নিয়ে আবার বলল, ভাইয়া আর কিছু বলবেন? আমার অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা, ঘুমাও। বলেই কাব্য কল কেটে দিল। প্রত্যেকবার তানিশাকে নিজের অনুভূতিগুলো বুঝাতে ব্যর্থ হয় কাব্য। তানিশা কেন বুঝে না কাব্য তাকে কতটা ভালোবাসে? আদৌ কি কাব্যর অনুভূতিগুলো কখনো তানিশা বুঝবে? আপনি দেখতে অনেক সুন্দর। জানি, কাব্য ভাইয়া সবসময় এই কথাটা বলে। কাব্য কে? নীলার ভাই। নীলাকে? আমার বেস্ট ফ্রেন্ড। আপনার বেস্ট ফ্রেন্ডের ভাই আপনাকে কিভাবে চেনে? ভাইয়া তো আমাকে অনেক আগে থেকেই চেনে। কিছুদিন আগেও তাদের বাসায় ঘুরতে গেছিলাম। উনি অনেক ভালো মানুষ, আমাকে মেলায় নিয়ে গেছে। তাদের অরণ্যপুর গ্রামের বটতলা নিয়ে গেছে, জায়গাটা অনেক সুন্দর। আবির ছেলেটা কিছুটা ইতস্তত করে বলল, আপনি কি ওনাকে পছন্দ করেন? না তো। উনি হয়তো আপনাকে অনেক পছন্দ করে, তাই না? তানিশা চুপ করে দাঁড়িয়ে আছে। কাব্য কেন তাকে পছন্দ করতে যাবে? কাব্য তো অন্য একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু কাকে পছন্দ করে সেটা তো কখনো বলেনি। মাঝে মাঝে বলতো তানিশাকে। তার মানে কি কাব্য সত্যি তানিশাকে পছন্দ করে? তানিশাকে চুপ থাকতে দেখে
আবির আবারও বলল, আমি স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার মতামতের উপর ভিত্তি করেই আমাদের বিয়ে হবে। যদি আমাদের বিয়ে হয়, আমি কখনোই এটা চাইবো না বিয়ের পর আপনি আপনার বেস্ট ফ্রেন্ড নীলার ভাইয়ের সাথে যোগাযোগ রাখেন, কারণ আপনার কথায় এটা স্পষ্ট বোঝা যায় উনি আপনাকে অনেক পছন্দ করে। আর আমার স্ত্রীকে কেউ পছন্দ করবে বা অন্য নজরে দেখবে, এটা আমি স্বামী হিসাবেই কখনোই মেনে নেব না। তানিশা মনে মনে ভাবছে, এই নাইজেরিয়ান উগান্ডার থেকে তো কাব্য ভাইয়া হাজার গুণে ভালো। কাব্য ভাইয়া বলতো, যাকে ভালোবাসে তার স্বাধীনতা, পছন্দ অপছন্দ, ভালো লাগাকে প্রাধান্য দিয়ে তাকে বিয়ে করবে। এখন সে কি করবে? এই লাল বাদর কালা ছাগলকে তো জীবনেও বিয়ে করবে না, কিন্তু তার মা এই মুখপোড়া হনুমানের গলায় তাকে ঝুলিয়েই ছাড়বে। কি করে এই মুখপোড়া হনুমানকে বিয়ে করা থেকে বাঁচা যায়? তানিশা মন খারাপ করে ভাবতে লাগলো। আবির আবারও বলল, আমাকে আপনার কেমন লেগেছে? কাব্য ভাইয়ের থেকে দেখতে অনেক খারাপ। কাব্য ভাইয়া দেখতে অনেক সুন্দর, পুরাই ক্রাশ খাওয়ার মতো একজন। আমি খাই না আর কি, ভাবতাম উনি অন্য কাউকে পছন্দ করে। আমি ক্রাশ খেয়ে কি লাভ? কিন্তু আজকে জানলাম লাভ আছে। উনি তো আমাকেই পছন্দ করে। চোখ থাকা কানি শাকচুন্নি নীলা কখনো এই কথাটা আমাকে বলেনি। পেতনিটা একবার আমার সামনে আসলে তার চুলগুলো টেনে ছিঁড়ে দেব, ঠাস ঠাস করে কয়েকটা চড় মারবো, তারপর জিজ্ঞাসা করব কেন বলেনি। ফাজিল মেয়েটার কারণে আজকে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আবির হাঁ করে তানিশার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে কি পাগল নাকি? কিসব আবল তাবল বলছে। তানিশা আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনার আর কোনো কথা আছে আমার সাথে? ভাইয়া ডাক শোনার সাথে সাথে আবির অন্যদিকে তাকিয়ে বলল, ভাইয়া ডাক শোনার পর আর কি কথা থাকতে পারে? সব কথা শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই। তাহলে এখানে বসে আছেন কেন? আমার রুম থেকে বেরিয়ে যান। কত কষ্ট করে রুমটা গুছিয়েছি। কথাটা বলেই তানিশা রুম থেকে বেরিয়ে গেল। আবির তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। তানিশার মা আবিরকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই বাসার কলিং বেল বেজে উঠল। তানিশার মা উঠে এসে দরজা খুলে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড হাঁপাচ্ছে। তানিশার মা তাকে কিছু বলতে যাবে তার আগে কাব্য হুট করে বাসার ভিতরে ঢুকে গেল। ভিতরে গিয়ে দেখে তানিশা ড্রয়িং রুমে পাত্রপক্ষের সামনে বসে আছে। আজ তানিশাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, যেটা কাব্য আগে থেকে জানতো না। কথাটা জানার সাথে সাথেই কাব্য তানিশার বাসায় চলে এসেছে। কাব্যকে দেখা মাত্র তানিশা বসা থেকে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। কাব্য এখানে কেন এসেছে? তার মানে কি সত্যি কাব্য তাকে ভালোবাসে? এখন কাব্যর কি হবে? ভাবতে ভাবতেই মন খারাপ করে মাথা নিচু করে ফেলল। কাব্য কিছু চিন্তা না করেই তানিশার পাশে এসে বসে পড়ল। তানিশার হাত ধরে টেনে তাকেও নিজের পাশে বসিয়ে বলল, আজ তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে বড় নিচে? বলবো কিভাবে? আমি তো নিজেই জানতাম না। বিকেলে ঘুমিয়েছিলাম, তখন মা ডেকে বললো তৈরি হবার জন্য। তোমার পাত্র পছন্দ হয়েছে? না। কথাটা শোনার সাথে সাথে কাব্য চোখ দুটি বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আলহামদুলিল্লাহ। তানিশা তার মা আর পাত্রপক্ষের দিকে তাকিয়ে দেখে সবাই হাবলার মতো তাদের দিকে তাকিয়ে আছে। কারো মাথায় কিছুই ঢুকছে না, এখানে আসলে হচ্ছেটা কি। তানিশা সবার দিকে একবার তাকিয়ে হুট করে কাব্যকে বলল, ভাইয়া, আমাকে বিয়ে করবেন? উপস্থিত সবাই আর কাব্য হাঁ করে তানিশার দিকে তাকিয়ে আছে। কাব্য কি ভুল কিছু শুনেছে নাকি তানিশা সত্যি বলছে? কাব্য কিছু বলতে পারছে না, শুধু হাঁ করে তানিশার দিকে তাকিয়ে আছে। তার অবাকের সীমানা পেরিয়ে যেন বহুদূর চলে গেছে। কিছু বলবে কিভাবে? তানিশা আবারও বলল, ও ভাইয়া, আমাকে বিয়ে করবেন নাকি আমি আবুল মার্কা ক্যাবলাকান্তকে বিয়ে করে ফেলবো? আমির এতক্ষণ হাঁ করে তাকিয়েছিল। তানিশার কথাটা শোনার সাথে সাথে রেগে গিয়ে তার বাবাকে বলল, বাবা, প্রথমে তো মনে করেছিলাম এই মেয়ে আধা পাগল, এখন তো দেখি পুরাই মানসিক রোগী। বাবা, আমি এই মেয়েকে জীবনেও বিয়ে করব না। বলিয়ে আবির গজগজ করে তার পরিবারকে নিয়ে চলে গেল। পরক্ষণে তানিশার মা তানিশাকে রেগে বলল, তানিশা, তুই কি কখনো মানুষ হবি না? মা, আমাকে দেখতে কি তোমার মানুষ মনে হচ্ছে না? আমি অমানুষে কি করলাম? তানিশার কথায় ধ্যান না দিয়ে তার মা কাব্যকে বলল, কাব্য, তুমি হঠাৎ এই সময়ে এখানে কেন এসেছো? কাব্য বসা থেকে উঠে তানিশার মাকে অনেক বিনয়ের সঙ্গে
বলতে লাগলো। আন্টি, আপনার সাথে কিছু কথা বলতে এসছে। হ্যাঁ বাবা, কি বলবে বলো। শর্টকাট বলি, তোমার ইচ্ছা। আমি তানিশাকে অনেক আগে থেকেই পছন্দ করি। আমি ওকে হারাতে চাই না। আপনি যদি অনুমতি দেন। কাব্য তার কথা শেষ করার আগে তানিশার মা কঠোরতার সাথে বলতে লাগলো। আমিও শর্টকাট কথা বলতে পছন্দ করি। আমি অনুমতি তখনই দিব যখন তুমি তোমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসবে। এভাবে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আমার পছন্দ না। পরিবার নিয়ে আসো, তারপর বসে কথা বলবো। কথাটা বলেই উনি সোফা থেকে উঠে পড়ল। আন্টি, আমাকে কি 10 মিনিট সময় দেওয়া যাবে? তার চেয়েও অনেক বেশি সময় নিতে পারো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোমার পরিবারের মতামতের ওপরেই আমার সিদ্ধান্ত অটল থাকবে। কাব্যর মা তাদের বাসায় ঢুকতে ঢুকতে বলে উঠল। তার কোনো প্রয়োজন নেই আপা, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। আমার কাব্য যার সাথে সুখী হবে আমি তাকেই নিজের মেয়ের মতো করে মেনে নিব। আর তানিশাকে আমার অনেক আগে থেকেই পছন্দ। তানিশার মা পিছনে ফিরে দেখে কাব্যর মা নীলা দাঁড়িয়ে আছে। নীলা কাব্যর দিকে তাকিয়ে ভ্রু দুটি নাচিয়ে একটা দুষ্টামির হাসি দিল। কাব্যর আর বুঝতে বাকি রইল না তার মাকে নীলাই মানিয়ে নিয়ে এসেছে। নীলার মতো এমন একটা বোন থাকলে পৃথিবীতে সব ভাইয়া শ্রেষ্ঠ সুখী মানুষ হতো। সকালে তানিশা নীলাকে কল দিয়ে পাত্রপক্ষের কথা জানাতেই নীলা কাব্যকে বিষয়টা জানিয়ে দিল। আর কাব্য অফিস থেকে ছুটে চলে এলো তার প্রিয় মানুষটাকে অন্য কারো হওয়ার আগে নিজের করে নেওয়ার জন্য। অপরদিকে নীলা তার মাকে বুঝিয়ে নিয়ে এসেছে তানিশাদের বাসায়। পৃথিবীতে কাব্যের হাসি মুখটাই নীলার কাছে আত্মতৃপ্তির কারণ। কারণ বাবা না থাকলেও কাব্য কখনো তাকে বাবার অভাব বুঝতে দেয়নি। তার প্রত্যেকটা চাহিদা নির্দ্বিধায় পূরণ করেছে। আর নীলার খুশিতেই যেন কাব্য সুখ খুঁজে পেত। নীলা তানিশার মায়ের সামনে এসে বলল, আন্টি, আপনি তো আমাকে সম্পর্কে সব জানেন। আমরা আহামরি কোনো ধনী না, তবে হ্যাঁ, ভাইয়া ব্যাংকে জব করে, ভালো মানের স্যালারিও পাই। ছেলে হিসেবে কেমন আশা করি এটা আপনাকে বলতে হবে না। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমার ভাইয়ের জন্য আমি তানিশাকে নিজের ভাবি বানাতে চাই। আমার বিশ্বাস তানিশা ভাইয়ের সাথে অনেক সুখী হবে। বাকিটা আপনার মতামত। তানিশার মা ভ্রুকুচকে কাব্যর দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে তার হার্টবিট বেড়ে যাচ্ছে। এখন তানিশার মা কি বলবে তাকে। তানিশা নীলার পাশে এসে তার হাত ধরে কানের কাছে ফিসফিস করে বলল, মা জীবনেও মানবে না রে, আমি জানি। তুই চুপ থাক। নীলা ভয়ে ভয়ে তানিশার মাকে আবারও বলল। আন্টি, হ্যাঁ না কিছু তো বলুন। তানিশার মা কাব্যর সামনে দাঁড়িয়ে তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমার মেয়ের পাগলামিগুলো সহ্য করতে পারবে? আন্টি, আপনি নীলা সবাই যেতে পারেন, আমিও ভালোবেসে পারবো ইনশাল্লাহ। ভেবে বলছো তো? অনেক আগেই ভেবে নিয়েছে। তানিশার মা এগিয়ে গিয়ে কাব্যর মায়ের হাত ধরে বললেন, আপা, কাব্যর বিষয়টা আমি জানি না, তবে নীলা যেখানে আছে তানিশা সেখানে নির্দ্বিধায় সুখী হবে, এটা আমার বিশ্বাস। আর আমি জানি যে। তানিশার মা ওনার কথা শেষ করার আগেই তানিশা বলে উঠল, মা, তুমি একদম টেনশন করো না, দেখবা আমি নীলার সাথে অনেক সুখী হব। কথাটা শুনে তানিশার মা চোখ রাঙিয়ে তাকে বলল, বিয়েটা কি তুই কাব্যকে করবি নাকি নীলাকে? কাব্য ভাইয়াকে। তাহলে নীলার সাথে সুখী হওয়ার মানে কি? মানে নীলা আমার ননদিনী হবে। আর বিয়ের পর ভাইয়া তো সারাক্ষণ আমার সাথে থাকবে না, আমি সারাক্ষণ নীলার সাথে থাকবো। তার মানে আমি নীলার সাথেই সুখী হব, তাই না? তানিশার মা বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে কি কখনো মানুষ হবে নাকি হবে না? তানিশার মা কাব্যর মাকে আবারও বলতে লাগলো, আপা, আমার কোনো আপত্তি নেই, আপনি বিয়ের আয়োজন শুরু করেন। তানিশার বাবা বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চায়। আমিও তাড়াতাড়ি করতে চাই। কাব্য তানিশার বিয়েটা শেষ করেই ভালো পাত্র দেখে নীলাকেও বিয়ে দিয়ে দেব। তানিশা আর নীলা একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্যকে বিয়ে করে কি হবে যদি নীলাই তার সাথে না থাকে? তানিশার চেহারা দেখে কাব্যর প্রচন্ড হাসি পাচ্ছে। বেচারি তানিশা কাব্যকে বিয়ে করে নীলার সাথে থাকতে চেয়েছে, অথচ নীলাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্যই তানিশাকে বউ করে নিয়ে যাচ্ছে কাব্যর মা। রাত প্রায় 11টা বাজে।
তানিশার মোবাইলে রিংটোন বেজে উঠল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে কাব্য কল দিয়েছে। অনেকটা বিরক্ত নিয়ে কল রিসিভ করে বলল, ভাইয়া এত রাতে কল দিচ্ছেন কেন? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই। এত রাতে কি কথা বলবেন? তোমার সাথে কথা বলবো বলে সেই কবে থেকে হৃদয়ে অনেক কথা জমিয়ে রেখেছে। ও আচ্ছা ভাইয়া, আপনার কথা অন্য একদিন সময় নিয়ে শুনবো। আমার এখন অনেক ঘুম পাচ্ছে। ঘুমানোর জন্য তোমার এত কিসের তাড়া? তাড়াতাড়ি ঘুমালে শরীর ঠিক থাকে, মাথাও ঠান্ডা থাকে। তাই আমি প্রতিদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এই জন্য আমার মাথা সবসময় ঠান্ডা থাকে, আর আমি কম কথাও বলি। তানিশার কথা শুনে কাব্যর অনেক হাসি পাচ্ছে। কাব্য নিজের হাসি চেপে রেখে বলল, তুমি কথা কম বলো। কই, আগে জানতাম না তো। এখন তো জেনে গেছেন, তাহলে নিজেও ঘুমিয়ে পড়েন, আমাকেও ঘুমোতে দেন। ঘুমাবো, তার আগে একটা কথা জানা ছিল। কি কথা? ভালোবাসো আমাকে? ভাইয়া আপনাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? তাহলে বিয়ের সিদ্ধান্ত নিলে কেন? ওই মুখ পোড়া আবিরকে যেন বিয়ে করতে না হয়। বেটা গরিলা আস্ত একটা লুচ্চুর হাড্ডি। আমাকে বলেছে আপনার সাথে বিয়ের পরে যেন কোনো যোগাযোগ না রাখি। ভাইয়া এটা কি কখনো সম্ভব বলেন? তাই আপনাকে বিয়ে করে ওই মুখ পোড়া হনুমান ঠোঁট পোড়া বানরকে দেখিয়ে দেব আপনাকে ছাড়া আমার চলেই না। আর আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে আপনাকে বিয়ে না করে ওই ডাইনোসরকে কেন করব? যদিও আমি আপনাকে ভালোবাসি না, তাতে কোনো সমস্যা নেই, বিয়ের পরেও বাঁচতে পারবো, তাই না ভাইয়া? তানিশার কথাগুলো কাব্যর কাছে শুনতে ভালো লাগলেও বারবার ভাইয়া ডাকটা তার কাছে মোটেও ভালো লাগছে না। কাব্য কিছুটা রাগী গলায় বলল, সে কখন থেকে ভাইয়া ভাইয়া করছো কেন? তাহলে কি করব? কিছু করতে হবে না। তাহলে আমি কি ঘুমিয়ে পড়বো? না, ঘুমাবে কেন? ভালোই তো লাগছে কথা বলতে। আরো কিছুক্ষণ গল্প করে তারপর ঘুমাবা। কাব্য কল কাটছেই না, সে কখন থেকে কথা বলেই যাচ্ছে। তানিশা প্রচন্ড বিরক্ত হচ্ছে তার উপর। ইচ্ছে করছে একটা লাঠি দিয়ে গন্ডারটার মাথায় ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি দিয়ে তাকে বেহুশ করে দিতে। গন্ডারটা বেহুশ হয়ে গেলে তার মোবাইলটা হাতে নিয়ে ইচ্ছে মতো ফ্লোরে কিছুক্ষণ ঠুস ঠাস করে কয়েকটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে, তারপর নিজের মোবাইলটা সযত্নে বন্ধ করে ঘুমিয়ে পড়তে। এইভাবেই প্রতি রাতে কথা বলতে বলতে কাব্য এখন তানিশার অভ্যাস হয়ে গেছে। আগের মতো কাব্যর প্রতি তানিশা আর বিরক্ত হয় না। কাব্যর মুখ থেকে প্রতিদিন ভালোবাসি কথাটা শুনতে ভালো লাগে তার। মাঝে মাঝে ইচ্ছে করে কাব্যর সাথে একান্তে কিছুটা সময় কাটাতে। কাব্যের সাথে কথা না বললে এখন তার ঘুমিয়ে আসে না। কাব্যর জন্য তানিশার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এই অদ্ভুত অনুভূতি কি কাব্যর প্রতি ভালো লাগা নাকি ভালোবাসা, সেটা তানিশা নিজেই জানে না। দেখতে দেখতে বেশ কিছু দিনের মধ্যে ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। কাব্য অনেক খুশি, ফাইনালি তানিশাকে নিজে করে পেয়ে গেছে। বাসর ঘরে দরজা খুলে দেখে তানিশা মুখ গোমরা করে বিছানায় বসে আছে। কাব্য রুমে ঢুকে পরনের শেরওয়ানিটা চেঞ্জ করে তানিশার পাশে এসে বসে পড়ল। তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, মন খারাপ? হুম। প্রিয়জনদের ছেড়ে আসলে একটু একটু মন খারাপ সবারই হয়। যাই হোক, বৈশাখে কিন্তু তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, একদম অপসরীদের মতো। সত্যি ভাইয়া? তানিশার মুখে ভাইয়ার ডাকটা শোনার সাথে সাথে কাব্যর মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেছে। বাসর রাতে বরকে কেউ ভাই ডাকে নাকি? এটা শুধু তানিশার দ্বারাই সম্ভব। কাব্য রেগে গিয়ে বলল, তানিশা প্লিজ, তোমাকে কতবার বলবো আমাকে ভাইয়া রাখবে না? ভুলে গেছি। কবে মনে থাকবে এই কথাটা? আদৌ কি তোমার কখনো মনে থাকবে, নাকি সারা জীবন আমি তোমার ভাইয়া হয়েই থেকে যাব? কাব্য ধমক দিয়ে কথা বলতেই তানিশা মন খারাপ করে কাব্যর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চোখ দুটি বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। কাব্য তানিশার দিকে তাকিয়ে ভাবছে, ম্যাডাম রেগে গেছে, এখন তার রাগ ভাঙাতে হবে। কাব্য তানিশার সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, তানিশা ওঠো। তানিশা চোখ দুটি খুলে কাব্যের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। কাব্য আবারও বলল, কি হলো, ওঠো। না, আমি ঘুমাবো। আমি তোমাকে করতে বলছি। বলেই তানিশার হাত ধরে টেনে তুলে নিজেও তার পাশে বসে পড়ল। অনেকগুলো লাল কাচের চুড়ি তানিশার সামনে এগিয়ে দিয়ে কাব্য মুচকি হেসে বলল, তোমার জন্য। কাচের চুড়িগুলো দেখে তানিশার মনটা অনেক খুশি হয়ে গেল। কাচের চুড়ি তানিশার কাছে একটু বেশিই ভালো লাগে। কাব্য একটা একটা করে নিজেই তানিশার দু হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। তানিশা তার হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে একগাল হেসে বলল, চুলগুলো অনেক সুন্দর। কাব্য নিশ্চুপ হয়ে তানিশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে।
মেয়েটা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। তানিশাকে যত দেখে কাব্যর যেন ততই তাকে ভালোবাসতে ইচ্ছে করে। মাঝে মাঝে ইচ্ছে করে তাকে নিজের বাহু ডোরে খুব শক্ত করে জড়িয়ে নিতে। কাব্য তার দুহাত দিয়ে তানিশার দুগালে হাত দিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তানিশা কিছু বলল না, তার দিকে তাকিয়ে মৃদু হাসল। ভালোই যাচ্ছে তাদের সংসার। ইতিমধ্যে তানিশাও ভালোবাসতে শুরু করেছে কাব্যকে। একদিন বিকেলে কাব্য অফিস থেকে বাসায় ফিরে দেখে তানিশা রুমে বসে কান্না করছে। কাব্য কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো, তুমি কান্না করছো কেন? তানিশা কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, নীলাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তো এখানে কান্নার কি আছে? নীলার বিয়ে হয়ে গেলে আমি কার সাথে থাকবো? কথাটা শোনার সাথে সাথে কাব্য হা করে তানিশার দিকে তাকিয়ে আছে। কার সাথে থাকবে মানে কি? কাব্য কি মরে গেছে নাকি? তার থেকে অনেক দূরে চলে গেছে। কাব্য চুপ করে তাকিয়ে আছে। এই মুহূর্তে কিছু বলতে ইচ্ছে করছে না তার। তানিশা আবারও বলতে লাগলো, আপনি তো সারাক্ষণ অফিসে থাকেন। নীলার বিয়ে হয়ে গেলে আমি কার সাথে থাকবো বলেন? একটা কাজ করা যায়, আমি নয় আরেকটা বিয়ে করে নেব। হয় তুমি আমার নতুন বউয়ের সাথে থাকবা, নয় আমাকে ডিভোর্স দিয়ে নীলার শ্বশুর বাড়ি চলে যাবা, ঠিক আছে? তানিশা কান্না বন্ধ করে কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্য এটা কি বলল? আবার বিয়ে করবে মানে কি? নাকি কাব্য তাকে আগের মতো আর ভালোবাসে না? পরক্ষণে তানিশা আবারও কাঁদো কাঁদো গলায় বলল, আপনি এখন আর আমাকে ভালোবাসেন না? কে বলল? আপনি এখন বলছেন? আমি আবার কখন বললাম? আপনি এখন বলছেন আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেবেন, আর আমি যেন নীলার শ্বশুর বাড়ি চলে যাই। তুমি তো নীলাকে ভালোবাসো, আমাকে না। তাহলে তুমি বরং নীলার সাথেই থাকো। আমার সাথে থেকে কি করবে? কে বললো আমি আপনাকে ভালোবাসি না? আমি নীলার থেকেও বেশি আপনাকে ভালোবাসি। সত্যি? 3 সত্যি। আর কখনো নীলার কথা বলবা? না, শাকচুনিটার বিয়ে হয়ে যাক, এটাই ভালো হবে। কাব্য তানিশাকে কাছে টেনে নিয়ে তার চোখের জল মুছে দিয়ে বলল, কান্না করো তো নাকের পানি চোখের পানি সব একাকার করে ফেলেছ। কেন কান্না করব না? আপনি তো আমাকে ছেড়ে থাকার পরিকল্পনাও করে ফেলেছেন। সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবেন? কখনোই না, তোমাকে অনেক বেশি ভালোবাসি তো তাই। কাব্য একগাল হেসে তানিশাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরল। তানিশার মাঝে কাব্য যেন নিজের অস্তিত্বর এক অদ্ভুত পূর্ণতা খুঁজে পায়। সমাপ্ত।